আহ তারপরেও আপনি এটার চেয়ে এলাকার লোকের প্রতি আপনার কমিটমেন্টটাকে বড় করে দেখেছেন। তো এই দেখার দেখতে যে এখন যে নির্বাচন, মোটামুটি আপনি যতদূর জানেন আপনি বেশ কিছুদিন ধরে এলাকাতেই আছেন, তো আপনি সাড়া কেমন পাচ্ছেন? আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি নতুন ভাই, এবং মানুষ এটাকে এক ধরনের অপমান হিসেবে নিয়েছে। অপমান এই কারণেই যে আমার এলাকার মানুষের একটাই চাওয়া ছিল যে এই এলাকায় যেন জোটের কোনো প্রার্থীকে না দেয়া হয়, ধানের শীষের প্রার্থী যেন আসে। বিকজ 2001 সাল থেকে কিন্তু এই আসনে ধানের শীষের কোনো প্রার্থী ছিল না। 2018 সালে উকিল আব্দুল সাত্তার ধানের শীষে হয়েছিলেন, কিন্তু তিনি সংসদে মাত্র একবার গেছেন। মাত্র একবার। গত 3.5 বছর বিএনপি সংসদে ছিল 2018 নির্বাচনে, এবং আমার ভূমিকা কি ছিল আপনারা দেখেছেন। আর অ্যাজ অপোজ টু আমি, উকিল আব্দুল সাত্তার মাত্র একদিন গেছেন সংসদে। তো এলাকার মানুষের একটা প্রাণের দাবি ছিল যে এবার যেন এখানে জোটের কাউকে না দেয়া হয়, ধানের শীষে প্রার্থী দেয়া হয়। তো সেটা যেহেতু হয়নি, মানুষ বিষয়টাকে ভালোভাবে নেয়নি। আরেকটা বিষয়, মানুষকে আসলে আপনি তো আহ অন্ধকারে এখন আর রাখা সম্ভব না, তাই না? কে কাজ করছে, কে কাজ করছে না, কার টেলিফোন দুঃসময় খোলা থাকছে, কার টেলিফোন বন্ধ থাকছে, কোন নেতা নেতা কর্মীদেরকে ফাঁকি দিয়ে হয়তো একটা সেফ এক্সিটে আছে, আর কোন নেতা ফিল্ডে আছে, এটা কিন্তু আজকাল আপনি লুকাতে পারবেন না। এটা সো মানে এভিডেন্ট, এবং এটা এত স্পষ্ট সবার চোখের সামনে। তো মানুষ এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি। যে যেই 17 বছর আমাদের পাশে ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে, যেদিন উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, ঠিক সেই দিনই তার লাশ দাফনের আগেই বিএনপির 9 জন নেতাকে বহিষ্কার, এটা মানুষ ভালোভাবে নেয়নি। আচ্ছা, যেহেতু বেগম খালেদা জিয়ার কথাটা আসলোই, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই। আমি দেখেছি যে আপনার ফেসবুক পেজে আপনার প্রোফাইল পিকটা কিন্তু এখনো বেগম খালেদা জিয়ারই দিয়ে রাখা আছে। এটা কেন? দল তো আপনাকে বহিষ্কার করেছে, তো ওনার ছবি আপনার ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে কেন আছে? দেখুন, 80-এর দশক থেকে নিজের জীবন, নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে এই মানুষটি বিএনপি কে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান কেবল দলের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্য অনস্বীকার্য। এবং আজকে বাংলাদেশে যে আরেকটা ডেমোক্রেটিক ট্রানজিশন হতে যাচ্ছে, তার পেছনে জীবন দিয়ে ভূমিকা রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি কে, বিএনপির ফ্রেমে যদি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকাতে চেষ্টা করি, সেটা খুব একটা ক্ষুদ্র ফ্রেমে দেশনেত্রীকে আটকে ফেলার মতো হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে রাজনীতিতে এনেছেন, তিনি আমাকে রাজনীতিতে পদ দিয়েছেন। আজকে যে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেখা হতো বহিষ্কারের আগের দিন পর্যন্ত, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত। 2018 সালে আমাকে সংসদে পাঠানো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত। 2026-এর নির্বাচনের ব্যাপারেও হাসপাতালে যাওয়ার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার ব্যাপারে প্রশ্ন করেছিলেন যে ওকে কেন নমিনেশন দেয়া হলো না। তো এই মানুষটির প্রতি আমি যতদিন বেঁচে থাকব, আমার ঋণ আমি স্বীকার করে যাব। আমি যতদিন বেঁচে থাকব, আমার কৃতজ্ঞতা থাকবে। এবং আজকে ধানের শীষের, আজকে তো আমি বলি হাসতে হাসতে যে একসময় গাছের পাতাও নৌকা করতো, এখন গাছের পাতাও ধানের শীষ হয়ে গেছে। যারা একসময় নৌকার স্লোগান দিয়ে দিন শুরু করতো, তারা এখন আহ, ধানের শীষের স্লোগান দিয়ে দিন শুরু করে। তো এইরকম একটা অবস্থায় দলের বিপরীতে একা দাঁড়ানোর যে সাহস এবং আপোষহীনতা, জনগণের কাছে প্রতিশ্রুতি রাখবার জন্যে দল থেকে বেরিয়ে দাঁড়িয়ে যাওয়া একা, এই আপোষহীনতা বা এই সাহস আমার বাবা এবং তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমার শেখা। আমি আপনাকে দুটো হাইপোথেটিক্যাল কোশ্চেন করবো। প্রথম প্রশ্নটা হলো, আপনি বেগম খালেদা জিয়ার কথা বললেন। আপনি কি মনে করেন যদি বেগম খালেদা জিয়া এখন জীবিত থাকতেন এবং উনি যদি সুস্থ থাকতেন এবং উনি যদি বিছানায় পড়ে না মানে কথা বলার অবস্থায় থাকতেন, তাহলে কি আপনাকে বহিষ্কার করা এতটা সহজ হতো? অসম্ভব, প্রশ্নই আসে না। দেখুন, উনি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন,
ততদিন পর্যন্ত বহিষ্কারের আদেশ তো আসে নাই। বহিষ্কারের আদেশ তো এসেছে উনি চলে যাওয়ার পরে। এবং বিশেষ করে আজকে যদি উনি জীবিত থাকতেন, আহ অনেক কিছুই হয়তো অন্যরকম হতো, আমি শুধু এটুকুই বলি। আহ, আরেকটা প্রশ্ন যেটা বলেছিলাম, দুটো হাইপোথেটিক্যাল কোশ্চেন করব। আরেকটা প্রশ্ন হলো, আপনি বলছেন যে আপনি যদি আপনার এখানে এখন যদি ধানের শীষের কোনো প্রার্থী থাকতো, এখন তো আপনার এখানে ধানের শীষের কোনো প্রার্থী নেই, যদি ধানের শীষের কোনো প্রার্থী থাকতো এবং আপনি না হয়ে অন্য কেউ হতো, অন্য কাউকে যদি ধানের শীষ দিয়ে মনোনয়ন দেওয়া হতো, তাহলেও কি আপনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতেন? আম এটা খুবই হাইপোথেটিক্যাল মাসুদ ভাই, এটা আমাকে এক কথায় উত্তর দেওয়া ডিফিকাল্ট। কাকে নমিনেশন দিচ্ছে, তার গ্রহণযোগ্যতা, মানুষের সঙ্গে আমার আলোচনা করে, আমি যে আজকে যে নির্বাচনটা করছি এটাও কিন্তু আমি মানুষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। আমার এলাকায় 19টা ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভ নিয়ে বসেছি আমি, তাদের মতামত নিয়েছি, এবং তারপরে আমার আজকের এই সিদ্ধান্ত। তো আর কাউকে যদি নমিনেশন দিত, তাহলেও আমি যেহেতু আমার এলাকায় কাজ করেছি, তাদের সঙ্গে আমার একটা কমিটমেন্টের ব্যাপার আছে, একটা তাদের প্রতি প্রতিশ্রুতি দেওয়া আছে আমার, তারা আমাকে যা বলতো আমি সেটাই করতাম। আচ্ছা, এখন তারা যদি বলতো না আমাদের একটা ধানের শীষ আছেই, আপনি আর কেন দাঁড়াবেন, তাহলে হয়তো আপনি করতেন না। মানুষ যদি আমাকে সেরকম বলতো, সার্টেনলি আমি মানুষের যেটা কথা, মানুষের যেটা রায়, আমি সেটা মেনে নিতাম। এটা কিন্তু অনেক সময় কথা কথা হয়ে যায়। অনেকে বলে যে আমাকে জনগণ বলেছে, এবং সে দাঁড়িয়ে যায়, এবং সেই জনগণ তো তার কাছের জনগণ। আপনার আশেপাশে যারা থাকে তারা তো আপনার, আপনি শুনতে চান, তারা তো সেটাই শোনায়। বাংলাদেশে তো এটা একটা আমরা টেন্ডেন্সি দেখি। মাসুদ ভাই, আমার মনে হয় আমরা যারা, মানে বিশেষ করে আমি আমারটা বলি, যেহেতু জি। আমার শত কোটি টাকার মালিক আমি না, আমি ব্যবসায়ী মানুষও না, আমি একজন আইনজীবী, প্রফেশনাল মানুষ, পেশাজীবী। তো আমার পক্ষে কিন্তু এত বড় ঝুঁকি নেওয়ার আগে, নির্বাচনের মতো এত বড় একটি ঝুঁকি নেওয়ার আগে, প্রত্যেক জরিপের রিপোর্ট কিন্তু আমি দেখেছি। আপনি জানেন, Right. গোয়েন্দা সংস্থাগুলোর জরিপ হয়, আপনি জানেন দলগুলো জরিপ করে, এবং আজকাল বেশ কিছু সংস্থা আছে যারা কিন্তু পেশাদারিত্বের সঙ্গে জরিপের কাজটা করে দেয়। তাদেরকে তারা তাদের পারিশ্রমিক নেয় এবং পেশাদারিত্বের সঙ্গে তারা জরিপ করে। 8টা থেকে 9টা জরিপের রিপোর্টের উপর ভিত্তি করে আমি আজকে দাঁড়িয়েছি। তারপরে আমি আপনাকে অনুরোধ করব, আপনি তো আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন, এবং যারা আমার সঙ্গে ফেসবুকে নাই, আমার ফেসবুকে প্রত্যেকটা পোস্ট কিন্তু ওপেন ফর অল, সবাই দেখতে পারে। আপনারা একটু দেখবেন, আমার গণসংযোগ এখনো মার্কা পাইনি। আজকে আমি আমার 3টা ইউনিয়নে পথসভা করে আসলাম। সেটা পথসভা হলো না জনসভা হলো, সেই বিচারটা আপনারাই করবেন। আপনারা আমার ফেসবুকে যাবেন, দেখবেন, আপনারা দেখে সেটা বিচার করবেন। মার্কা তো পাননি, মার্কা কোন মার্কাটা আপনি চাচ্ছেন বা পাবেন বলে আশা করছেন? আমি হাঁস মার্কা চাবো, আর আশা করছি হাঁস মার্কায় নির্বাচন করব। আরেকটা কথা আমি বলা হয়ে থাকে, অনেকে বলেন যে দল আপনার প্রতি বিশেষ কয়েকটা কারণে ক্ষুব্ধ। বিশেষ করে নির্বাচন কমিশনে গিয়ে আপনার নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে ওইখানে আপনার যে ভূমিকা ছিল, তাতে নাকি দল আপনার উপর আনহ্যাপি হয়েছে। এই সম্পর্কে আপনি কিছু জানেন? আপনি কেউ কিছু বলেছে? যেই দলকে 17 বছর পরিশ্রম করে হ্যাপি করতে পারলাম না, আর একদিনের ঘটনায় আনহ্যাপি হয়ে গেল, তাহলে এই দল আসলে আনহ্যাপি ছিল, নতুন করে কিছু করতে হয় নাই আমাকে। তো আপনার নিজের বিশ্লেষণটা কি, যে এতদিন সার্ভিস দেওয়ার পরে দল কেন আপনার উপর হ্যাপি হতে পারলো না? এর কোনো ব্যাখ্যা আপনি নিজে নিজে গ্রহণ করেছেন? এটা তো দল বলতে পারবে, ওটা নিয়ে মাথা ঘামানোর সত্যি আমার এই মুহূর্তে সময় নাই। আমি আশা করি নির্বাচনের পর একটু অবসর হব, তখন বসে বসে না হয় ভাববো। এখন আমার এটা নিয়ে ভাবার একদম সময় নাই। অনেকে আবার এই কথাও বলেন যে এটা পুরোটাই একটা স্ট্র্যাটেজি, যে আপনি নির্বাচনে যদি জয় হয়ে আসতে পারেন তাহলে দলে আপনি আবার ফিরে যাবেন, দল আপনাকে আবার বুকে টেনে নেবে। এই ধরনের কথা কিন্তু অনেকে বলে। এই ধরনের কোনো স্ট্র্যাটেজি কি আপনি পান? তিনি সেটি আত্মত্যাগ করেছেন এবং এই রাজনীতির জন্য তিনি তার পরিবার, সুখ, শান্তি সবকিছু হারিয়েছেন। তৃতীয়ত, তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ, তারা মূলত তার প্রতি জুলুম করেছে, এতে কোনো সন্দেহ নেই। অবিচার করেছে, অন্যায় করেছে।
অপমান করেছে। তো সেই অবস্থায় যখন এই প্রবীণা রাজনীতিবিদের মৃত্যু হলো, সঙ্গত কারণে মানুষের যে শোকের সাগর, সেই সাগরে ঢেউ এবং সুনামি শুরু হবে, এটাই স্বাভাবিক। এবং কৃতজ্ঞ বাঙালি জাতি বেগম জিয়ার মৃত্যুর পরে জানাজায় যেভাবে অংশগ্রহণ করেছে, এটি বাংলাদেশে কেবল নজিরবিহীন নয়, আগামী দিনগুলোতেও সকল রাজনীতিবিদদের জন্য এই ধরনের একটি জানাজা একদিকে স্বপ্নের বিষয় থাকবে, অন্যদিকে তাদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করবে যে আমরা জীবন সানে এসে যদি মারা যাই বাংলার জমিনে, আমাদের জন্য কি এই সম্মান বা জনগণের সহানুভূতি এরকম হবে কিনা। এই পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল। অস্বাভাবিক যে ঘটনাগুলো ঘটছে সেটা হলো তারেক রহমান সাহেব এখন একটি অফিস নিয়েছেন, মানে বিএনপি চেয়ারপারসনের যে অফিস, সেই অফিস তিনি করছেন। তো সেখানে বসে তিনি তার যে নির্বাচনী যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে তিনি ব্যস্ত থাকবেন। তিনি নির্বাচনী মাঠের সময় দিবেন, পরিকল্পনা করবেন, এবং তিনি যেটি বলেছেন লন্ডনে থাকতে, যে এবারে নির্বাচনটি অন্যান্য বারের নির্বাচনের চাইতে মারাত্মক কঠিন হবে। তো সেটি তিনি আসার পরে হাড়ে হাড়ে টের পাবেন এবং সেই কঠিন নির্বাচনের যুদ্ধে জয়লাভের জন্য তিনি দিনরাত পরিশ্রম করবেন। কিন্তু সেটি তিনি করতে পারছেন না। এটি কি তার ইচ্ছা, তার পারিষদ বর্গের ইচ্ছা, নাকি তাকে একটা ফাঁদে ফেলে দেওয়া হয়েছে? এই পুরো বিষয়টা নিয়ে আমি একটা বিশ্লেষণমূলক ভিডিও করব, যে সাবধান জনাব তারেক রহমান সাহেব, আপনাকে কেন্দ্র করে একটা ম্যাটিকুলার ডিজাইন হচ্ছে, বা আপনি এখনও ম্যাটিকুলার ডিজাইনের মধ্যে আছেন, ফাঁদের মধ্যে আছেন। কিন্তু আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে কতগুলো বাস্তব দৃশ্য, যে বাস্তব দৃশ্য আপনাদেরকে অনুধাবন করানোর জন্য, তো জনাব তারেক রহমান সাহেবকে অনুধাবন করানোর জন্য সেই কথাগুলো বলছি। আপনি দেখুন যে শেখ হাসিনার পতন কেন হয়েছিল। তার পতনের অন্যতম কারণ ছিল তিনি চাটুকার পরিবেষ্টিত হয়ে পড়েছিলেন, এবং এমন সব বিখ্যাত চাটুকার, তাদের চাটুকারিতার সামনে আপনি উত্তর দিতে পারবেন না। যে মানুষগুলো আপনার কাছে আসার কথা নয়, সে মানুষগুলো যখন আসছে, কোনো কিছু বলার দরকার নাই, আপনি যাকে আশা করেন না, সে মানুষগুলো হঠাৎ করে আসছে, কথা বলছেন, আপনার সামনে বসছেন। এটাই এক ধরনের ইনডাইরেক্ট চাটুকারিতা। তো এভাবে শেখ হাসিনার দরবারে অনেক লোক যেতেন, তার শিক্ষক প্রফেসর আনিসুজ্জামান, ডক্টর মুনতাসির মামুন, জাফর ইকবাল সাহেবের মতো মানুষ, বড় বড় সাহিত্যিক, সাংবাদিকরা যেতেন। তারা অনেকে বসে থাকতেন, অনেকে সুযোগ পেলে খুব মৃদু স্বরে হালকা পাতলার উপরে সামান্য একটু তেল মারতেন। আপাত দৃষ্টিতে এগুলোকে আপনার তেল মনে হবে না, কিন্তু আমজনতা যদি 133 বছর তেল শুধু মালিশ করতে থাকে, আর হুমায়ুন আহমেদের মতো একজন লেখক, হুমায়ুন আজাদের মতো লেখক যদি একটি শব্দ উচ্চারণ করে, ওই 133 বছরের তেল মুহূর্তের মধ্যে বিলীন হয়ে ওটাই হয়ে যাবে। এটিকে বলা হয় ইন্টেলেকচুয়াল ফ্ল্যাটারিং, যেটি শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে। এবং শেখ হাসিনা ধীরে 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 এই তেল পার্টির কবলে পড়ে সর্বনাশের পথে এগিয়েছিলেন। দ্বিতীয় হলো আরেকটি পার্টি, যারা ডাইরেক্ট তেল দিত। এরা সামরিক আমলা, বেসামরিক আমলা, বিচারপতি, উকিল, মুক্তার, ব্যবসায়ী, সাংবাদিক। এবং এটা এত সিস্টেমেটিক ওয়েতে করা হতো। কখনো পিঠে পায়েসের আয়োজন হতো, কখনো নাচ গানের আয়োজন হতো, কখনো সংবাদ সম্মেলন হতো, কখনো কোনো ত্রাণ প্রদানের, যাকে বলা হয়, আয়োজন করা হতো, ত্রাণ প্রদানের উৎসবের আয়োজন করা হতো। দলে দলে ব্যাংকের মালিকরা যেত। তারপরে কখনো কখনো শেখ হাসিনার মন খারাপ থাকতো, তার যারা দালাল
চাটুকার তারা জানতেন তার মন খারাপ, সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে যেতেন, কখনো তাকে উৎসাহিত করার জন্য, প্রমোট করার জন্য যেতেন, কখনো তার সফর সঙ্গী হতেন, মানে ইত্যাদি কাজকর্ম করে 15টি বছর ধরে এই ভদ্র মহিলাটিকে তার স্বাভাবিক চিন্তা চেতনা করার যে ক্ষমতা, নিজেকে অনুধাবন করার, নিজেকে ওজন করার যে ক্ষমতা, এই ক্ষমতাগুলো শুষে নেওয়া হয়েছিল। ক্যান্সার যেভাবে শরীরের কোষগুলো ধ্বংস করে ফেলে, ঠিক সেইভাবে তার সঙ্গে এই আচরণগুলো করা হয়েছিল। এই গেল একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো তার মনে খুব সুকৌশলে প্রতিহিংসা জাগ্রত করে দেওয়া হয়েছিল, আর তাকে সুপ্রিয়ার বানিয়ে দেওয়া হয়েছিল যে আপনি সুপার লেডি, আপনি যা ভাবেন তা ইউনিক, আপনি যা বলেন তা তুলনাহীন, আপনি যা করেন তা পৃথিবীর কেউ করতে পারে না। আশেপাশের লোকগুলো এই ডাইমেনশনে ধীরে 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 তাকে এমন একটা জায়গাতে নিয়ে এসেছিল যে তার আশেপাশের আপনজন যারা তাকে খুব ভালোবাসতেন, তারা অনেক দুঃখ পেতেন, অনেকে চোখের পানি ফেলতেন, অনেকে তাকে ছেড়ে নিরাপদ দূরেতে থাকতেন, অনেকে দেশ ছেড়ে পর্যন্ত চলে গিয়েছিলেন। এবং প্রায় একই অবস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে হয়েছিল। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে যখন এই ঘটনা ঘটেছিল, তখন একেবারে শেষ মুহূর্তে ডক্টর কামাল হোসেন ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। তিনি কি একটা কথা বলে ছুটি নিয়ে চলে গিয়েছিলেন ইংল্যান্ডে। আর ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, এই কথা বলে সেই বিখ্যাত সাংবাদিক সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী তিনিও লন্ডনে চলে গিয়েছিলেন যে এই তেলবাজিদের মানে মাহফিলে আমি আর থাকবো না। এখন জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন। আসার পর তার কাছে দেশের শীর্ষ ব্যবসায়ীরা যাচ্ছেন। আচ্ছা বলেন তো, এই সময় কেন শীর্ষ ব্যবসায়ীরা তার কাছে যাবেন? তাকে ধারণা দিচ্ছেন যে তিনি এখন দণ্ড এবং মুন্ডের অধিকর্তা, এবং তাকে ধারণা দেওয়া হচ্ছে যে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তাকে ধারণা দেওয়া হচ্ছে যে আপনি অত্যন্ত প্রভাবশালী একটা প্যারালাল গভর্নমেন্টের মালিক, এখানে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের নাই, আর 2 দিন পরে আপনি প্রধানমন্ত্রী হবেন। এবং যে সকল লোক আসছে ওরা দলে দলে, আমি এখানে উনারা না বলে ওরা বললাম, এদের মধ্যে সম্মান দেওয়ার মতো, মর্যাদা দেওয়ার মতো একজন সিঙ্গেল লোক নেই। এরা শুধুমাত্র টাকা আর স্বার্থ ছাড়া কিচ্ছু এদের মাথায় নেই। ধড়িবাজি, ধান্দাবাজি করা, এবং এই ধড়িবাজি ধান্দাবাজি করে পুরো শেখ হাসিনার 15টি বছরে এরা শেখ হাসিনাকে রীতিমতো ফোকলা বানিয়ে ফেলেছে। তারপর এরা আবার দল বেঁধে ডক্টর ইউনূসকে ফোকলা বানানোর জন্য চেষ্টা করেছে। ডক্টর ইউনূস অনেকগুলো ভুল করেছেন, কিন্তু এই যে জগৎ শেঠদের কবলে তিনি পড়েননি। ফলে কি হলো, তার দরবারে পাত্তা পায়নি। এই গ্রুপটাই আবার এখন জনাব তারেক রহমান সাহেবের কাছে আসছেন। এগেল এক। দ্বিতীয় যে গ্রুপটি শেখ হাসিনাকে খারাপ করেছে সেটা হলো সাংবাদিকদের একটা গ্রুপ। শেখ হাসিনার জমানাতে যারা সাংবাদিক ছিলেন তারা টেলিভিশন চ্যানেলগুলোর খুব নামকরা সাংবাদিক ছিলেন, অনেকে পত্রপত্রিকার সম্পাদক ছিলেন, খুব ভালো লিখতেন এবং তাদের অনেককে পছন্দ করতেন না, কিন্তু আপনি পছন্দ না করলেও তাদের কথা শুনতে হতো এবং তাদের লেখা পড়তে হতো, এই কোয়ালিটি ছিল। তো শেখ হাসিনার পতনের পরে এখন সাংবাদিকদের যে গ্রুপটি আছে, আমি বিশ্বাস করেন এদের কারোর লেখা কোনো পদ্য বা গদ্য আমি এখন পর্যন্ত পড়িনি। এরা শুধু নেহায়েত চাপাবাজ। এদের একমাত্র যোগ্যতা এরা বিএনপি করে, এদের দ্বিতীয় যোগ্যতা হলো এরা জামাতের এজেন্ট। এই লোকগুলো এখন পাদপীঠে আছে সব জায়গাতে। এদের মধ্যে যে 2-4 জন একেবারে ভালো লোক নেই তাকে তো বলা যাচ্ছে না, কিন্তু এই ভালো লোকগুলো এই বদমাইশদের দ্বারা তারা মানে যাকে বলা হয় নেতৃত্বের, সেই বদমাইশদের নেতৃত্বে এই ভালো লোকগুলো অনেক কিছু সহ্য করতে, কথাবার্তা বন্ধ রাখতে এবং এদের কথা মতো চলতে বাধ্য হচ্ছে। তো এই যে সাংবাদিক সমাজের প্রতিনিধি যারা মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করছে, কিন্তু এখন পর্যন্ত বিএনপি বা তারেক রহমান সাহেবের লাভ হবে, উপকার হবে,
এইরকম কোনো নিবন্ধ কোনো পত্রিকায় ছাপা হয়েছে এবং মানুষজন পড়েছে, এটা দেখা যায়নি। তারা আওয়ামী লীগ জমানাতে প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন নির্বাচন এবং রিপোর্টার্স ইউনিটিতে যতটুকু ছিল পেশাদারিত্ব, এটাকে একেবারে কুপিয়ে 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 এটার পেশাদারিত্ব নষ্ট করে এখন এই জায়গাগুলোতে রীতিমতো দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষের শরীরে যেভাবে স্পেশাল করেসপন্ডেন্ট বা ওই হাউসের কোন একটা নির্দিষ্ট হাউসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি সিএনই হতে পারেন, অথবা চিফ রিপোর্টার হতে পারেন, অথবা অ্যাসাইনমেন্ট এডিটর হতে পারেন, এটা তাদের দখলে চলে গেল, যারা কখনোই মাঠে ময়দানের রিপোর্টিং এ কখনো ছিলেন না সাংবাদিকতায়। তারা তারা কিন্তু এই যে জাতির সামনে বা আমাদের স্টুডেন্টদের সামনে, আমি যেহেতু সাংবাদিকতার শিক্ষক, আমি যখন প্রেস কনফারেন্স প্রেস ব্রিফিং এর পার্থক্য তাদেরকে বোঝাতে যাই, তারা কিন্তু আমাকে প্রশ্ন করে যে স্যার তাহলে গণভবনে কি হচ্ছে, ইজ দিস প্রেস কনফারেন্স? তখন আমি কিন্তু তাদেরকে বুঝাই যে থিওরিটিক্যালি এটা আর প্রেস কনফারেন্সের মধ্যে পড়ে না, কারণ প্রেস কনফারেন্সে এনিবডি ক্যান আস্ক এনি কোশ্চেন এজ এ জার্নালিস্ট। কিন্তু আমরা ধীরে ধীরে দেখেছি সেই যে জি অয়েলিং, আমি সেই আসছি না, মর্দন, আমি চাটুকারিতা, আসছি জি আমি যেহেতু এই প্রশ্নটা কেউ আমাকে কখনো করেনি এরকম পাবলিক কোন ফোরামে, আপনি করেছেন, আপনাকে ধন্যবাদ। তো এই প্রেস কনফারেন্সটা ধীরে ধীরে আমরা দেখেছি যে এক ধরনের রেজিমেন্টেশনের দিকে চলে গিয়েছে। রেজিমেন্টেড মানে আমরা কম্পেয়ার করতে পারছি না, ওই প্রেস কনফারেন্সের জায়গা থেকে কম্পেয়ার করতে পারছি না এই কারণে যে আমরা লক্ষ্য করেছি বর্তমানে যিনি আছেন ইন্টারিম গভর্নমেন্টের যিনি চিফ অ্যাডভাইজার, উনি কিন্তু আমার জানা মতো এখন পর্যন্ত কোনো প্রেস কনফারেন্স এরকম অ্যারেঞ্জ করেননি, প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করেননি। অনেক মানে সাংবাদিকদের অনেক প্রশ্ন, জাতির অনেক প্রশ্ন, কিন্তু আগে প্রেস কনফারেন্স হতো, কিন্তু গত এই ইন্টারিম যে পিরিয়ডটা চলছে অন্তর্বর্তীকালীন বাংলায় বলছি আমরা, এই সময়টাতে আমরা যেটা কম্পেয়ার করব যে সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করতে পারে কিনা বা প্রশ্নটা রেজিমেন্টেড কিনা, আগে থেকে বাতলে দেওয়া কিনা, কিছু ইন্টারভিউ আমরা দেখেছি। যেমন নিউ এজের নুরুল কবির, উনি ইন্টারভিউ করেছেন, প্রথম আলো মতিউর রহমান করেছেন। তবে একজন রিডার বা লিসেনার হিসেবে আমার কাছে ওই নুরুল কবিরের ইন্টারভিউটা অনেক বেশি প্রফেশনাল মনে হয়েছে। তো এরকম আমরা যদি ওইটা যদি যমুনায় প্রেস কনফারেন্স দেখতাম যে মাসে অন্তত একটা, তার মানে 12 মাসে 12টা যে চিফ অ্যাডভাইজার সাংবাদিকদেরকে ফেস করছেন এবং সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিচ্ছেন, তাহলে একটা কম্পেয়ার করতে পারতাম। অধ্যাপক ফাহাদ, আপনি আমাদের প্রধান উপদেষ্টার প্রসঙ্গে বলছিলেন যে তিনি সাংবাদিকদের সামনে আসেন না বা প্রেস কনফারেন্স করেন না, যদিও আমরা দেখেছি যে স্পেশাল কিছু ইন্টারভিউ তিনি ফেস করেছেন, সে প্রথম আলো বা ডেইলি স্টার কিংবা নিউ এজ। আবার তিনি বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর মোটা দাগে যে প্রশ্নটি যে তিনি প্রেস কনফারেন্সে কেন উপস্থিত হন না, তার বাধাটি আসলে কোথায়, আপনি কি মনে করেন? উনি প্রেস কনফারেন্সে এখন পর্যন্ত মানে হাজির হননি বা অ্যারেঞ্জ করেননি ওনার দপ্তর থেকে। এখন এটার উত্তর শুধু মানে উনি বা ওনার প্রেস উইং থেকেই এটা মানে দিতে পারবে। বাট আমার কাছে মনে হয়েছে যে উনি যেহেতু দীর্ঘদিন থেকে বা ওনার পুরো ক্যারিয়ার জুড়েই উনি কিন্তু আমরা যাদেরকে বলি যে বাংলায় বলি পশ্চিমা আর ইংলিশে বলি ওয়েস্টার্ন, ফলে ওয়েস্টার্ন যে পাওয়ার স্ট্রাকচার বা যেমন শান্তিতে নোবেল বিজয় আমরা লক্ষ্য করছি যে ভেনেজুয়েলাতে একজন নোবেল লরিয়েট তিনি কিভাবে ওখানে আলোচনায় আছেন। তো এই যে ওয়েস্টার্ন যে পাওয়ার স্ট্রাকচার, তাদের সাথে দীর্ঘদিনের উঠা বসা বা মিডিয়া, ওয়েস্টার্ন পাওয়ার স্ট্রাকচারের একটা বড় উইপন বা আর্সেনাল হাতিয়ার হচ্ছে মিডিয়া। ফলে এপি বা রয়টার্স এর কাছে ইন্টারভিউ দিতে উনি যতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, উনি হয়তো বাংলাদেশের সাংবাদিকদের সাথে হয়তো বা অতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। এখন কেন করেন না এটা উনি ভালো উত্তর দিতে পারবেন। আমি শুধু এতটুকু বলতে পারি যে আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মানে যাই বলেন না কেন তার নিজের মতো করে উত্তর তিনি দিতে চাইলেও তিনি সাংবাদিকদের ফেস করতেন, এবং বিদেশে সফরে যখন তিনি যেতেন এসে নিয়মিত প্রেস কনফারেন্স করতেন বা সাপ্তাহিক একটা প্রেস কনফারেন্সের বিষয় ছিল। প্রধান উপদেষ্টা খালেদা জিয়া করতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে আমরা তেমন দেখিনি।
আমি যদি যুক্তরাষ্ট্রের উদাহরণ দিই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যারাই ছিলেন আমাদের মানে স্মরণকালের মধ্যে আর কি, যতটুকু মনে করতে পারি, সবাই সাংবাদিকদের নিয়মিত প্রেস ব্রিফিং করতেন। যদিও সেখানেও মানে নির্ধারিত কিছু সাংবাদিকের স্থান মিলতো, আবার হয়তো প্রশ্নগুলো সিলেক্টিভ ছিল, কিন্তু ফেস করতেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে আমরা এটি দেখতে পাই না। মানে ওনার কোথাও জড়তা, কোথাও ভয়, কোথাও বা অন্য কোনো প্রতিবন্ধকতা, এটি আমরা আসলে কিভাবে ডিসক্রাইব করতে পারি? আমরা আশা করছিলাম যে উনি অন্তত মাসে একটা বা দুইটা প্রেস কনফারেন্স বা একটা প্রেস কনফারেন্স তো, বা 2 মাস পর পর প্রেস কনফারেন্স, যেমন তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে অনেকগুলো ভাষণ দিয়েছেন, তো প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করলে এরকম, হ্যাঁ, যে বাছাই করা হাউস গুলো সবাইকে তো দাওয়াত দেওয়া সম্ভব না, প্রমিনেন্ট চ্যানেল, তারপরে নিউজ পেপারস এবং ইভেন সিলেক্টিভ জার্নালিস্ট, ও যদি আসতো সিলেক্টিভ জার্নালিস্ট, একেবারে অ্যারেঞ্জ হয় না, অ্যারেঞ্জ ম্যারেজের মতো, যে বিব্রতকর কোনো প্রশ্ন করবে না, হ্যাঁ, এরকম হলেও উনি করতে পারতেন। তা একেবারেই প্রেস কনফারেন্স করেননি, এটা ভালো দেখায় না। আমি সাংবাদিক বা সাংবাদিকতার শিক্ষক হিসেবে মনে করি যে এটা একটা বড় ধরনের একটা লেকিং আমাদের এই গত 1-1.5 বছরে, এটা একটা ঘাটতি আমাদের। জি, যে প্রধান উপদেষ্টার সাথে আহ, এই সাধারণ মানুষের যে ব্রিজ, সেতু হিসেবে কাজ করে এই প্রেস কনফারেন্স গুলো, এটা। আর আহ, উনি একজন নোবেল লরিয়েট, ফলে উনার তো কোনো ধরনের ভয় ভীতি থাকার কথা না। কোন সাংবাদিক কি প্রশ্ন করবে, সাংবাদিকরা অত্যন্ত মেধাবী, পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকরা চাইলে অনেক দুর্দান্ত প্রশ্ন করতে পারে, এবং সেই প্রশ্নটার মধ্যে চাটুকারিতা মুক্ত, তেল মুক্ত প্রশ্ন করলে উনি উত্তর দিলে পরে, বাস্তবতাকে স্বীকার করে নিলে পরে মানুষের আত্মবিশ্বাসটা বাড়তো। পান্না ভাই, আমরা শুরু করছিলাম মানে শেখ হাসিনা সরকারের সময় যে সাংবাদিকতার মান ছিল সেটি কতটুকু পূরণ হয়েছে, মানে পরিবর্তন হয়েছে, অথবা সেই জায়গায় আছে কিনা, অথবা আরো খারাপ বা ভালোর দিকে যাচ্ছে কিনা। আমরা সাম্প্রতিক সময় দেখলাম যে তারেক রহমান যেদিন দেশে এলেন, সেদিন গণমাধ্যম গুলো পুরো তারেকময় ছিল। অবশ্য তিনি 17.5 বছর পরে দেশে এসেছেন, তাকে নিয়ে বাড়তি কিছু স্টোরি হবে, হতেই পারে, কিন্তু আপনার কাছে কি মনে হয়নি একটু অতিরঞ্জিত? আর যদি অতিরঞ্জিত হয়েই থাকে, কেন এমনটি হচ্ছে? এবং একই সঙ্গে আমরা দেখলাম যে অনেক সিনিয়র জার্নালিস্ট তারা গিয়ে তারেক রহমানের কাছে নিজেদেরকে সঁপে দিচ্ছেন, সেই পুরনো চিত্র আমাদের সামনে আসছে। এতে করে আহ তারেক রহমান যদি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে ওঠেন, প্রধানমন্ত্রী আসলে বসেন, সেক্ষেত্রে এটি তার জন্য কতটা ক্ষতির কারণ হবে? নাকি তিনি বেশ ভালোই জানেন যা হচ্ছে, সেটিও তিনি অন্য কারোর মতন এনজয় করছেন? জি, পান্না ভাই, আমরা সাংবাদিকতার গুণগত মানের কোন পরিবর্তন হয়েছে কিনা, বা সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমের গুণগত পরিবর্তন এসেছে কিনা, এই উত্তরটা এই মুহূর্তে দেওয়ার জন্য সবচেয়ে যিনি প্রাসঙ্গিক ব্যক্তি, কামাল আহমেদ ভাই, যিনি, কামাল আহমেদ তো নাম, যে গণমাধ্যম সংস্কার কমিশনের যিনি প্রধান ছিলেন। জি 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 জি, উনি আবার ডেইলি স্টারেরও কিন্তু কনসাল্টিং এডিটর, আমাদের সবারই শ্রদ্ধেয় ব্যক্তি। উনি কিন্তু সাম্প্রতিককালে একটা প্রোগ্রামে তিনি বলেছেন যে আমরা যে এতগুলো প্রস্তাবনা দিলাম তার একটাও বাস্তবায়িত হয়নি, এই জন্য উনি হতাশ। অর্থাৎ গণমাধ্যমের যে আহ, গুণগত পরিবর্তন, তারপরে অনেক বেশি আওয়াজ বা অনেক বেশি আহ, আলোড়ন সৃষ্টি করে যে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছিল, সেই সংস্কারের আসলে কিছুই হয়নি। মিস্টার তারেক রহমান, উনি বিএনপির এখন চেয়ারপারসন প্রধান, উনি গত 17 বছর উনি দেশে আসতে পারেননি। বিএনপিতে আমাদের পরিচিত অনেক মানুষ আছে, ছাত্রদল, বিএনপি, সবাই ঠিক আছে, এটা বিএনপির জন্য। এমনকি বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, আহ, আমাদের 2জন বড় নেত্রী, একজন তো ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, আরেকজন তো দেশের বাইরে, ফলে একটা রাজনৈতিক শূন্যতা সারা বাংলাদেশে, এক ধরনের অভিভাবকহীন, কোনো গার্জিয়ান নাই, পুরো এরকম একটা অবস্থা। হ্যাঁ, রাজনৈতিক শূন্যতা আছে। ও প্রধান উপদেষ্টা আছেন, তার একটা উপদেষ্টা মন্ডলী আছে, কিন্তু পলিটিক্যাল একটা ভ্যাকুয়াম আছে, ওই জায়গায় তিনি এসেছেন। এবং আসার পরে আমরা দেখেছি যে একদল সাংবাদিক, আর আগে যেমন আপনার চাটুকারিতায় মানে প্রতিযোগিতায় লিপ্ত হতেন, চাটুকারিতার, এখন আরেক দল সাংবাদিক, তারা কিন্তু তাদের হাতে যা আছে, যেভাবে পারেন তারা কিন্তু আহ ওইভাবে চেষ্টা করছেন। যেমন আমি বলি, বাংলাদেশের প্রথম সারির দৈনিক, একটা নাম তো বলা উচিত না, সবাই জানে,
যে অনেকেই করেছে, কিন্তু ওই পত্রিকা এই তারেক রহমানের যে বিড়াল, হ্যাঁ তারেক রহমান সাহেবের যে বিড়াল, এই বিড়ালকে নিয়ে তারা একটা আলাদা স্টোরি করেছে, যে মানে কি খায়, কিভাবে ঘুমায়, কি করে। তো এইটা তারেক রহমানের, যিনি ভাবি প্রধানমন্ত্রী বলা হচ্ছে, মানে নির্বাচনের সময় আমরা ধরে নিয়েছি, সবাই ধরে নিয়েছে, ব্যবসায়ীরা লাইন দিচ্ছে, সাংবাদিকরা লাইন দিচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারাও অনেক ধরনের কথাবার্তা বলছেন। আগে যেরকম আওয়ামী লীগের শিক্ষক প্রফেসররা, বড় বড় স্যাররা বলতেন, এখন বিএনপির স্যাররা বলছেন, হ্যাঁ সবাই না, কয়েকজন। তো সবাই লাইন দিচ্ছে, ফলে সবাই ধরে নিয়েছে উনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তো এটা ওনাকে আগের যে ইতিহাস, সাম্প্রতিক কালে ঘটে যাওয়া যে ইতিহাস, প্রেস কনফারেন্স গুলো যেভাবে হতো, সাংবাদিকদের আচরণ, সাংবাদিকরা কেন এমন করে, কেন তারা কি খুব বেশি আদর্শিক ভাবে আওয়ামী লীগকে ধারণ করেছে সাংবাদিকরা কিন্তু ওই সময়? না, আমি মনে করি না। তাদের বিভিন্ন ধরনের রুটি রুজি, ধান্দাবাজি, তাদের দোকান, তারপরে তাদের মালিকের পারপাস আপ করা, মালিকের হয়তো কালো টাকা ছিল, কালো টাকা সাদা করা, মালিককে রক্ষা করা, ট্যাক্স কম দেওয়া, নানাবিধ ধান্দা থেকে কিন্তু সাংবাদিকরা, সম্পাদকরা বা চিফ রিপোর্টার অনেকেই বা বড় সাংবাদিক, তারা অনেক সময় হাউজের মধ্যে কিন্তু এমন সাংবাদিকও থাকে যে সম্পাদককেও সে গুনে না, সে সম্পাদককে পাত্তা দেয় না, সে এমন মাফিয়া হয়ে উঠে, সে কাউকে পাত্তা দেয় না, কারণ তার সাথে প্রধানমন্ত্রীর দপ্তরের যোগাযোগ। এরকম অনেক ঘটনা আওয়ামী লীগ আমলে আছে। এখন নতুন করে আবার আরেক দল সাংবাদিক মনে হয় প্রস্তুতি নিচ্ছে, তাদের যে শূন্যতা, তারা এখন অনেকেই চুপ মেরে আছেন বা অনেকে জেলখানায় আছেন, অনেকে পালিয়ে গেছেন, তাদের এই শূন্যতা এই পূরণের জন্য আরেকদল সাংবাদিক খুব প্রস্তুত হচ্ছেন। আরেকটা ঘটনা বলি, একটা বড় পত্রিকা যারা কিনা ওই আওয়ামী লীগের ওই পতনের জন্য অন্যতম দায়ী, মানে চাটুকারিতার দিক থেকে, মানুষের সাথে চাটুকারিতা করলে কি হয়, মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয় সাধারণ মানুষের সাথে। ওই প্রধান উপদেষ্টা বা মন্ত্রীর এক সাংবাদিক তার পত্রিকার যে কাভারেজ, ওইটাকে ছবি বানিয়ে, ফ্রেম বানিয়ে, ওইটা আবার তারেক রহমানের কাছে দিয়ে আসছে, আবার ওইটাকে আবার ছবি তুলে এটা এখন ফেসবুকে ভাইরাল, এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তো এইভাবে কিন্তু বিড়ালের উপরে ফিচার করার কোনো দরকার ছিল না। আর একটা পত্রিকা দেখলাম যে 8 কলাম, বঙ্গবন্ধু যেদিন ফিরে আসেন ওই দিন হয়েছিল 8 কলামের নিউজ, আমরা বলি ব্যানার হেডলাইন, 8 কলাম, এবং পত্রিকার নেমপ্লেটটা নিচে নামিয়ে দেওয়া হয়। তো জনাব তারেক রহমান উনি ফিরে আসছেন, এটা অনেক বড় ঘটনা। একটা পত্রিকায় দেখলাম যে 16 কলাম, 16 কলাম, মানে 8 কলামের ফার্স্ট পেজ আর ব্যাক পেজ। জি জি জি, হ্যাঁ পুরোটাই। ফলে এই জিনিসটা সাংবাদিকরা এটা করবেই, কারণ তাদের এখানে আমরা একটা বলি যে পলিটিক্যাল ইকোনমি, রাজনৈতিক অর্থনৈতিক একটা টার্ম আছে। প্রত্যেকটা হাউসের একটা পলিটিক্যাল ইকোনমি থাকে, কেউ কালো টাকা সাদা করে, কেউ ইনভেস্ট করে, ফলে সবাই টিকে থাকতে চায় এবং প্রচুর আর্ন করতে চায়। এবং এটা নানান ভাবে, কেউ অন্যায় কাজ করে, বড় বড় অন্যায় কাজ করে, তার পত্রিকার মাধ্যমে ধামাচাপা দিতে চায়। এটা যারা রাষ্ট্র পরিচালনা করেন, যিনি প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, মন্ত্রী, এটা তাদেরকেই অনুধাবন করতে হবে যে আমার আচরণটা কি হবে এবং আমি তাকে এটা অ্যালাউ করবো কিনা। আমি একটা পলিসি, একটা এথিক্স, একটা নর্মস, একটা রুলস, আমি রেগুলেশন, আমি এটা বলে দিব কিনা যে আমাকে প্রশ্ন করার সময় আপনারা দয়া করে আমার চাটুকারিতা করবেন না, আমার প্রশংসা করবেন না। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, জি আমি যদি প্রধানমন্ত্রী হতাম, হয়ে উঠলেন শেখ হাসিনা, যে স্বৈরাচার হয়ে উঠলেন অনেকের অভিযোগ মতে, তার এই স্বৈরাচার হয়ে ওঠার পিছনে অনেক ধরনের কম্পোনেন্ট কাজ করেছে। তার মধ্যে একটা আমি মনে করি ওয়ান অফ দ্য রিজন যে ভবিষ্যতে তারেক রহমানদের জন্য কতটা হুমকি হয়ে উঠতে পারে, মানে তারা কি এই জিনিসটা অনুধাবন করতে পারছে নাকি তারা এনজয় করছে, আমার প্রশ্ন এখানেই। আমার মনে হয় সঠিকভাবে অনুধাবন করতে পারছে না, আমার কাছে এটা মনে হয় অনুধাবন করতে পারছে না। এনজয় করছে কিনা আমি জানি না, হয়তো একটু একটু বিব্রত হচ্ছে, হ্যাঁ, কিন্তু অনুধাবন করতে পারলে তো এই যে এই ধরনের ট্রিটমেন্ট, ওনার যদি কোনো প্রেস উইং থাকে বা মিডিয়া টিম থাকে, একজন প্রেস সচিব হয়েছে আমাদের বড় ভাই, যদি এটা ওনাদের মানে নজরে গিয়ে থাকে যে এইরকম ঘটনা তো আগেও ঘটেছে এবং মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, হ্যাঁ, মানুষ গালি দেওয়া শুরু করেছে এইসব প্রেস কনফারেন্সকে এবং সাংবাদিককে, সবাইকে, প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে সাধারণ মানুষ। ফলে এটা যদি ওনাদের নজরে গিয়ে থাকে, ওনাদের যদি এটা রিয়েলাইজেশনের মধ্যে থাকে, অনুধাবনের মধ্যে থাকে, তাহলে আমি মনে করি তাদের অবশ্যই এখন থেকে সতর্ক হওয়া উচিত। মানে তারা বুঝতে পারছে, আবার এনজয় করতে পারে। এটা প্রশংসা এমন জিনিস, প্রশংসা একটা মানে বিপদের নাম, প্রশংসা। হ্যাঁ, ওনাদের উচিত একটা রুলস অফ রেগুলেশন বা ক্লিয়ার কাট বলে দেওয়া যে আমার প্রশংসা করতে আসবেন না, আপনি আমাকে সমালোচনা করেন, আমাকে চ্যালেঞ্জ করেন, আমাকে প্রশ্ন করেন। এই উদারতা যদি থাকে ভবিষ্যতে কোনো রাষ্ট্র নেতার বা প্রধানমন্ত্রীর, ভবিষ্যতের যে কে হবে আমরা জানি না, মানে যেহেতু নির্বাচন হয়নি, ফলে এটা তাকে বোল্ডলি, দৃঢ়তার সাথে এটা মোকাবেলা করতে হবে। শেষ পর্যায়ে এই যে নতজানু সাংবাদিকতা এবং আমরা সেলফ সেন্সরশিপের বিষয়টি নিয়ে আসতে পারি, সেলফ সেন্সরশিপ যে এখনো পর্যন্ত হচ্ছে, এটা কি
বিশেষ সুবিধা আদায়ের জন্য, নাকি আগের চেয়ে হুমকিটা বেড়েছে বর্তমান সরকারের সময়? আমরা প্রথম আলো অ্যাটাক হতে দেখলাম, আমরা রেল স্টার অ্যাটাক হতে দেখলাম, আমরা জনকণ্ঠ দখল হতে দেখলাম, বিভিন্ন সাংবাদিকদের চাকরিচ্যুতির ঘটনা আমরা দেখলাম, সাংবাদিকরা মবের শিকার হলেও আমরা দেখলাম। এই ভয় থেকে সেলফ সেন্সরশিপটা আরো বেড়েছে, বেশি বেড়েছে, নাকি ওই যে সম্পাদকদের কথা বলছিলেন, নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছেন গণমাধ্যমগুলোতে, তাদের বিশেষ কোনো সুবিধা